দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। শুক্রবার সই হচ্ছে জুলাই সনদ। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হবে আগামী 31 অক্টোবরের মধ্যে। তবে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া কিংবা এ সনদের আইনি ভিত্তি নেই বলে স্বাক্ষর করা নিয়ে সংশয় জাতীয় নাগরিক পার্টির এনসিপির। এর মধ্যে জুলাই সনদকে স্বাগত জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রশ্ন উঠেছে জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই সনদের সম্পর্ক কি? যদিও প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন ও জুলাই সনদ একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন নয়। এদিকে গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য। বিএনপি চায় নির্বাচনের দিনই গণভোট হোক, আর জামায়াত বলছে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তবে দিন শেষে যা দেখা যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলগুলোর মধ্যে তোড়জোড় স্পষ্ট। আজকে এই নিয়ে আমরা কথা বলতে চাই। অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা সনদ বনাম ভোট। স্টুডিওতে এই বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আনোমা খলিল রহমান ইব্রাহিম, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, রয়েছেন অধ্যাপক ডক্টর নাহরিন আই খান, শিক্ষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আব্দুল তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে একটু ইব্রাহিম খলিল আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে গণভোট আগে হলে এবং পরে হলে সমস্যাটা কি? আপনারা বলছেন নির্বাচনের দিন গণভোট হোক, এছাড়া কোনো উপায় নেই। উপায় নেই কেন? আর জামায়াত বলছে একসাথে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একেবারে দুই মেরুতে আপনারা অবস্থান করছেন, দুটি বড় দল, কেন? ধন্যবাদ আপনাকে, আজকের এই আমাদের দুজন সম্মানিত সহ আলোচক। আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে এই জুলাই সনদ, এটা কিন্তু এনসিপি এদেরই দাবি। পরবর্তী সময়ে জামাত তাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। এখন নির্বাচনের দিন হলে কি সুবিধা কি আর অসুবিধা কি, এটা কিন্তু আমরা সকলেই বুঝি। একটা নির্বাচন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হলে প্রায় 2.5 থেকে 3 হাজার কোটি টাকা লাগে। প্রথমত এটা একটা বড় ধরনের একটা টাকা সেভ হইতেছে একই দিনে যদি হয়। আর বিশৃঙ্খলা হবার মতো কোনো বিষয় তো দেখা যায় না। এখানে 2টা ব্যালট থাকবে হয়তোবা, মার্কার ব্যালট জন্য একটা ব্যালট থাকে, 4টা 5টা 10টা যাই হোক, একটা ব্যালটই কিন্তু হয় নির্বাচনটা, আমরা বিগত দিনে যা দেখেছি। আর জুলাই সনদ দিয়ে হয়তো আরেকটা ব্যালট থাকবে। সুতরাং এখানে সমস্যার কোনো কারণ নেই। কিন্তু তারা যেটা বলে এখন, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা। এই সরকারের সময়ে কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো বিচার, কখনো সংস্কার। 5 তারিখের পরে গভর্নমেন্ট বোধহয় গঠিত হয় 8 তারিখে, 8ই অগাস্ট। সেই 8ই অগাস্ট এসে যা বলেছে সংস্কার করবে, এখনও কিন্তু সেই সংস্কারের কথাই বলতেছে। বিচার করবে, এখনও কিন্তু সেই বিচারের কথাই বলতেছে। কয়টা বিচার ইতিমধ্যে হয়েছে? দিন তো অনেক, প্রায় 13-14 মাসের মতো যাচ্ছে। সুতরাং তারা যা বলছে, মূলত তারা চাচ্ছে এই নির্বাচনটাকে যাতে সঠিক সময়ে, যেটা গাইডলাইন দেওয়া হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, আমার মনে হয় তারা এটাকে পিছানোর একটা চেষ্টা করছে। আর তাদের পক্ষে পিছানোই সম্ভব এই কারণে, তারা যে মজা এখন পাচ্ছে নির্বাচনের পরে সেটা পাবে না। আমরা স্বীকার করি বা না করি, ইনডাইরেক্টলি ওই জামাত এবং এনসিপি কিন্তু এই গভর্নমেন্টকে পরিচালিত করতেছে যে কোনোভাবেই হোক। তো এখন নির্বাচন হলে তো তারা এই সুযোগটা পাবে না। সুতরাং এই সকল কারণে তারা মূলত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্যে যে সকল অজুহাত বা যে সকল ইস্যু সামনে আনা দরকার, তা এই জুলাই সনদ তার একটা অন্যতমই। তো এখন এই যে সনদের বিষয়, এটা কে না জানে বা কে না বোঝে যে এই সনদটা খালি হইলেই হয়ে গেল, এটার জন্য তো জাতীয় সংসদে আইনসভায় পাশ করাইতে হবে। সব কিছু মিলে তারা বুঝেও এই নির্বাচনটাকে মুখে বলতে পারে না যে আমরা নির্বাচন চাই না। নির্বাচন আসতে তাদের প্রস্তুতি নাই, নির্বাচন আসার মতো সাহসও তাদের নাই। এই কারণে তারা যেন তেন নির্বাচন আসার সাহস নাই কেন? তারা তো আমরা দেখলাম যে ডাকসু, চাকসু এবং জাকসু তো তারা ভালো ফলাফল করেছে। এইটা অন্য খেলা। আপনি দেখেন কি খেলা? ওই রক কাটার হেলমেট বাহিনী একত্র হয়েছে। একত্র হওয়ার পর যে দৃশ্য বা যে বিষয়টা, এটা তারই বহিঃপ্রকাশ। তো এই কারণে তারা তো বুঝে যে তারা ডাকসুতে কিভাবে জিতছে। আজকে তারা ভালো করবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে তারা তো ভালোই তো করছে। নির্বাচনে কেন তাহলে ভয় পাবে? ওদের একটা ঐক্য হয়েছে, ওদের যে ঐক্যের কারণে, এবং ওরাই এখন ইনডাইরেক্টলি গভর্নমেন্টে আছে। সুতরাং ওরা নানানভাবে ওদের মধ্যে আপনি দেখেন, জামাত কি ইনডাইরেক্টলি ক্ষমতায় আছে? এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, ইনডাইরেক্টলি তারা ক্ষমতায়। এই জন্য কি তারা নির্বাচন চায় না? তারা নির্বাচন চায় না, এই মজা আরো কিছুদিন ভোগ করতে চায়, তারপরে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। একদিকে পিআর চায়, আবার দেখবেন 3 আসনে প্রার্থী ঘোষণা করছে। এদের কথাবার্তার মধ্যে যে দ্বৈতমত্যতা এবং সাংঘর্ষিক কথাবার্তা নিজেদের মধ্যে নিজেরা এই করে, এটা কখনোই একটা দেশের জন্য কাম্য না। আমরাও এগুলো কামনা করি না। আমরা চাই, আমরা 17 বছর আন্দোলন করেছি,
দুইটি ইস্যুতে। প্রথমত একটি নিরপেক্ষ সরকার, সেটা তত্ত্বাবধায়ক হোক বা যে নামেই হোক, যেমন এখন ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। আর দ্বিতীয়ত এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। যেমন আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বলেছেন, আমাকে ভোট দিতে হবে এমন না, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন, আমি আপনাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতাকে এনে দিব। সুতরাং আমরা তো চাচ্ছি ভোট, এবং মানুষ এখন উন্মুখ হয়ে আছে কবে তারা ব্যালটে সিল মারবে। গত 17 বছর হাসিনা তো এই দেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। 14তে একটা নির্বাচন করলো, সেটা হলো 54 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হলো। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেখানে 51 হইলেই গভর্নমেন্ট ফর্ম করা যায়, সেখানে তারা কিন্তু 54 জনকে বিনা প্রতিদ্বন্দ্বী নিল। আমাদের দেশে 3বার গণভোট হয়েছে যতটুকু আমি জানি, 77, 85, 90। ওই গণভোটের ফলাফল কি ছিল, মানে এটা কি জানা আছে কিনা সেই ফলাফল? আর এখন তো গণভোট আপনারাও চাচ্ছেন, সবাই চাচ্ছে, কিন্তু গণভোটের সময় নিয়ে পার্থক্য। আমি জানবো এই প্রশ্ন আপনার কাছে, একটু যেতে চাই ডক্টর নারিন আই খান আপনার কাছে। সেটি হচ্ছে যে কালকে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে, এনসিপি সই করবে কিনা এখনো নিশ্চিত না, বিএনপি সম্ভবত সই করবে আমরা জেনেছি। তাহলে এই জুলাই সনদ নিয়ে, এই সই করা নিয়ে এখনো মানে অনিশ্চয়তা কেন? গত দীর্ঘদিন ধরে কিন্তু জুলাই সনদ, গণভোট, পিআর পদ্ধতি অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এসে কেন জানি তরিটা ঠিক ডুবে যাওয়ার একটা আশঙ্কা করছে। কেন এই আশঙ্কা কেন? সাইন হচ্ছে নাকি কালকে? হ্যাঁ, সত্যি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমি আসলে মানে ঘোষণা কালকে, এটা তো আমরা জানি। প্রতিদিনই তো সংবাদপত্রে কিছু না কিছু দেখি, প্রতিদিনই শুনি আজকে এটা হচ্ছে, প্রতিদিনই শুনি জরুরি সভা বসছে, প্রতিদিনই শুনি আজকে এটা হবে, কিন্তু যখন এটা হওয়ার কথা হয় সেই সময় সেটা যে হয় না। তো আমিও আসলে এখন পর্যন্ত জানি না, বা যা বাতাস যেদিকে বইছে, তো আমার মনে হচ্ছে যে কয়জন সাইন করে সেটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে সাথে প্রফেসর রিয়াজ একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে সাইন করুক আর না করুক, সাইন করার অপশনটা খোলা থাকবে। মানে কালকেই যে করতে হবে আপনার এমন কোনো কথা নাই, আপনি পরেও সাইন করতে পারেন। সাইন করা তো গণতান্ত্রিক বাধ্যবাধকতা নয়, সাইন আমি নাই করতে পারি, এটা তো আমার গণতান্ত্রিক অধিকার। তাহলে সাইন করা নিয়ে কেন এত কথা? কিন্তু আপনি যদি আজকে জুলাই পরবর্তী সময় এসে এই কথাটা বলেন, জুলাই পরবর্তীতে কি আমাদের এই বিভাজনের কথা ছিল? ছিল তো না। যদি বিভাজনের কথাই না থাকে, তাহলে সাইন করা নিয়ে এত ঝামেলা কেন তৈরি হবে আপনি বলেন? আমরা যে ওই যে ঐক্যমত্য, ইনক্লুসিভ কত শব্দ বলে সংস্কার এই জুলাইয়ের পরবর্তী 1 বছর কাটালাম, তাহলে কি কোনো ঐক্য হয়েছে? তাহলে কি আসলেই কোনো মানে একই ছায়াতলে আমরা দাঁড়িয়েছি? আমরা তো বিভাজনটাই দেখছি। তাহলে এটা কি জুলাইয়ের স্পিরিট? আপনার কি তাই মনে হয়? জুলাইয়ের স্পিরিটে কি আমরা আছি? আমার তো মনে হয় না আমরা জুলাইয়ের স্পিরিটে আছি। এবং কেন নাই, এটারও একটি মানে একটা সময় আমার মনে হচ্ছে এখন যে আমরা ভুলটা কোথায় করলাম। আপনি দেখেন শ্রীলঙ্কার ঘটনা, দেখেন আপনি নেপালের ঘটনা দেখেন, হ্যাঁ, তারা কি কোনো সংস্কার, তারা কি কোনো এরকম সাইন করতে হবে কোনো কিছু বলেছে? মানে তারা স্ট্রেইট অ্যাওয়ে ইলেকশনের দিকে হেঁটেছে, তাই না? আপনি মনে করতে পারেন যে অগাস্টের পরে প্রথম 2-3 মাস যারা আমরা একটু ইলেকশনের কথা বলেছি, তাদেরকে কি কি নামে ট্যাগ দেওয়া হয়েছে? তাদেরকে দালাল বলা হয়েছে। মানে কয়েকটি দল আছে সরাসরি বলেছে যে ইলেকশন চাই হচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। কিন্তু ইলেকশন না পেতে পেতে গত 17 বছর মানুষের ব্রেইনে এই জিনিসটা ঢুকে গেছে যে ইলেকশন চাওয়া মানে হচ্ছে আপনি আসলে গণতন্ত্রের পক্ষে না, অথচ ইলেকশনই হচ্ছে গণতন্ত্রের পূর্বশর্ত। এই কথাটা বললে এখনো দেখবেন অনেকে দ্বিমত করে যে ইলেকশন চাই আমরা নাকি আমরা ক্ষমতায়ন মানে ক্ষমতাবান হওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু বিষয়টা তো আসলে তা না। মানে একটা দেশের গণতান্ত্রিক চর্চায় আপনাকে ইলেকশন চাইতেই হবে, এখানে কোনো দ্বিমতই থাকতে পারে না। এখন এই যে সিগনেচারের কথা বলছেন বা কিছু দ্বিমত আসছে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে, সেটা বাস্তবায়ন প্রক্রিয়াটা কিভাবে হবে, আইনি ভিত্তি হবে কিনা, মানে আইনি আপনি ভিত্তিটা জুলাই কিভাবে হতে সনদের পারে, বাস্তবায়নের কথা বলছেন, প্রক্রিয়ার কথা নিয়ে। আপনি আমাকে এই কারণে এনসিপি বা অন্যান্য দল কিন্তু তারা আচ্ছা আপনি আমাকে বলেন আইনি ভিত্তি, হোয়াট ইজ আইনি ভিত্তি? অ্যাকচুয়ালি আইন কাদের দ্বারা তৈরি, তাই না? আমি আপনি মানুষ, আমরাই তো আইন তৈরি করি, মানুষই আইন ভঙ্গ করে, তাই না? এটা মানুষের একটা প্রবৃত্তি, তাই না, যে আইন ভঙ্গ করে। এখন ধরেন আজকে আপনি অনেক শক্ত সামর্থ্য, অনেক কঠিন কিছু লিখে একটা কিছু পাশ করলেন, পরবর্তীতে এটা যে এটার একটা কন্টিনিউশন থাকবে, এটা কি হয়? এই যে দেখেন আমরা সংবিধান নিয়ে এত কথা বলি, পৃথিবীর অনেক দেশ আছে না সংবিধান নাই?
আছে তো, অনেক দেশ আছে 2 পাতা সংবিধান, সেসব দেশ চলে না? চলে তো। আবার সংবিধানে কি কোথাও লেখা ছিল যে একজন প্রাইম মিনিস্টার পালিয়ে চলে যেতে পারে? সংবিধানে কোথাও লেখা ছিল যে আয়নাঘর হবে? হয়েছে তো, আমরা তো সবই এগুলো দেখেছি। তার মানে হচ্ছে কি, আইনি ভিত্তির থেকে সবচেয়ে বড় কোন জিনিসটি জানেন? যে আপনি দেশটাকে ভালোবাসেন কিনা। হ্যাঁ, ভালোবাসা এবং ক্ষমতায় যাওয়া, এই দুইটাকে আমরা এমন একটি জায়গায় নিয়ে গেছি যে দেশের প্রতি ভালোবাসার জায়গাটা আমরা ক্ষমতাকে কুক্ষিগতকরণ করার জায়গাতেই চলে গেছে। সো আমরা খুব ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছি, এবং সেই ক্ষমতাটা যে খুব পজিটিভ ক্ষমতা, জানেন পৃথিবীতে কিন্তু অনেক, মানে আপনি শোষক দেখবেন বা একনায়ক দেখবেন, অথবা আপনি মালয়েশিয়ার দিকে তাকান, মাহাথির মোহাম্মদের দিকে তাকান, দেশের উন্নয়ন কিন্তু হয়েছে, তাই না? দেশের উন্নয়ন কিন্তু ঠিকই হয়েছে। বা আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেন, তাকে অনেকে বলেন যে মানে উনি সামরিক শাসক ছিলেন, কিন্তু তার হাত দিয়ে কিন্তু বহুদলীয় গণতন্ত্রের একটা চর্চা বাংলাদেশে শুরু হয়েছিল, তাই না? তার মানে হচ্ছে কি, আইনি ভিত্তি বা এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো এক ধরনের পলিটিক্যাল রেটরিক, এগুলো তৈরি করে এই মুহূর্তে কালক্ষেপণ করা হচ্ছে। দেখেন কিছুদিন, জি আচ্ছা, আপনি নেপাল শ্রীলঙ্কার কথা বলেছেন, আমার একটা জিনিস মনে পড়লো যে বাংলাদেশের আগে শ্রীলঙ্কা হলো, শ্রীলঙ্কার কাছ থেকে আমরা শিখলাম না কেন, আর বাংলাদেশ থেকে নেপাল তো শিখলো, যেটা মনে হলো আর কি। নেপালের সিস্টেমটা ছিল অন্যরকম একেবারে, দায়িত্ব নিয়েই তারা নির্বাচন ঘোষণা করলো, স্টুডেন্টরা ফিরে গেল পড়ার টেবিলে, কিন্তু আমরা তো শিখলাম না কিছু। আমরা কেন? আমরা শ্রীলঙ্কা থেকে শিখেছি কি করে বেডরুমের কাপড় চোপড় ছিঁড়ে ফেলতে হয়, জিনিসপত্র নিতে হয়, চুরি করে জিনিস নিয়ে আসতে হয়, মানে এগুলো আমরা শিখেছি। হ্যাঁ, ওই জিনিসগুলো কিন্তু আমরা ঠিকই শিখেছি। আর দেখেন নেপালের থেকে, মানে নেপাল কি কাজটা করলো আমাদের থেকে, তারা আমাদের যতটুকু পজিটিভ জিনিস ছিল তারা শিখেছে, কিন্তু তারা ছাত্রদেরকে ক্ষমতায় বসায়নি, তাই না? ছাত্ররা কিন্তু তাদের যে জায়গাটায় ফিরে যাওয়ার কথা ছিল, তারা সেই জায়গায় ফিরে গেছে, তারা পড়ার টেবিলে ফিরে গেছে। কিন্তু আমাদের ছাত্রদের, আমাদের যে অবস্থাটা তৈরি হয়েছে, আমরা তাদেরকে ক্ষমতাবান করেছি, তাদেরকে আমরা বুঝিয়েছি যে পড়াশোনার দরকার নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেমন এটা অনেক তরুণ নেতাদের কাছ থেকে আমরা শুনি এই সময় যে পড়াশোনার কি দরকার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে ক্ষমতাবান করেছি, ক্ষমতার লোভ শিখিয়েছি, সেটা হয়েছে আমাদের। তো আমরা এই জিনিসগুলো শিখি। এবার কি এইচএসসির যে ফলাফল, সেখানে কি তার প্রভাব পড়েছে বলে মনে হয়? ফলাফল তো খুব বেশি ভালো না এবার। না, তবে আমি আবার এখানে একটা জিনিস বলতে চাই যে ফলাফল খুব বেশি ভালো না, ফলাফলটা এমনই হওয়ার কথা। আমি খুব ডিটেইলে এসএসসিটা জানি না, তবে পার্সেন্টেজটা জানি। আমরা যখন ছোটবেলায় বড় হয়েছি, আমরা যখন এসএসসি দিয়েছি, পার্সেন্টেজ এরকমই ছিল, কিন্তু এইটা গত রেজিমে এক ধরনের কথা ছিল যে পাশ করিয়ে দিতে হবে। এইটা হচ্ছে ভালো নজর, নেক নজর, প্রবৃদ্ধি যেমন বানানো হয়েছে, মানে প্রবৃদ্ধির স্কেল উপরে উঠেছে, পাশের হারও তেমন বেড়েছে, এবং সৃজনশীল পদ্ধতি করে, যেটা এর আগেও তুষার ভাইয়ের সাথে একটা কথা হয়েছিল একটা প্রোগ্রামে, যে সৃজনশীল করে আপনাকে সবচেয়ে বেশি অসৃজনশীল করা হয়েছে, এবং আমরা যারা শিক্ষক, আমরা এত মার্কস দিই, এত পাশ করাই, মানে এটা আমরা করাই। হ্যাঁ, এটা উন্নয়নের একটা আসবে। আপনার কাছে যেতে চাই আব্দুল লতিফ স্যার, আপনি একটু বলবেন যে আজকে আমাদের যে টপিক সনদ বনাম ভোট, এখন জুলাই সনদের সাথে জাতীয় নির্বাচনের সম্পর্ক আসলে কি, সম্পর্ক কোনো আছে কিনা? যদিও প্রধান উপদেষ্টা বলেছেন যে একটি আরেকটির সাথে সম্পর্ক জড়িত আর কি, মানে একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন নয়। একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হচ্ছে ম্যান্ডেটরি, নির্বাচন করতেই হবে। জুলাই সনদ থাকলে নির্বাচন হতো, না থাকলেও নির্বাচন হতো। জুলাই সনদ যখন ছিল না, বাংলাদেশে কি নির্বাচনের আইন ছিল না? বাংলাদেশে কেউ নির্বাচিত হয় নাই, বাংলাদেশের লোক কখনো ভোট দেয় নাই। যেসব দেশে এরকম সনদ নাই, সেসব দেশে ভোট হয় না। গণতন্ত্রের নিয়ম হচ্ছে 5 বছর হোক, 4 বছর হোক, সংবিধানে যেভাবে উল্লেখ করা থাকবে সেইভাবে ভোট হতে হবে। মানুষ একটা নির্দিষ্ট সময় পর পর ভোট দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতায় নিয়ে আসবে। এটার সাথে সনদের কোনো সম্পর্ক নাই। সনদ হচ্ছে সংস্কারের অঙ্গীকার। এক ধরনের দাবি বা অভিপ্রায় অনেকেই ব্যক্ত করেছিলেন যে বাংলাদেশ যেই নিয়মে চলছে সেই নিয়মে অনেক কিছু সংস্কার করার সুযোগ আছে, কেননা গণতন্ত্র না থাকার কারণে বহু জায়গায় স্থবির হয়ে গিয়েছে, মানুষের মতামত প্রতিফলিত হয় নাই। সেগুলি প্রতিফলিত করার জন্য এক ধরনের সংস্কার প্রস্তাব। সংস্কার কি জিনিস? সংস্কার হচ্ছে কোন একটি এক্সিস্টিং স্ট্রাকচার বা একটি অবকাঠামোকে নতুনভাবে নির্মাণ করা নয়। এটি হচ্ছে যা আছে সেটাকে এক ধরনের মেরামত করা, অর্থাৎ যেসব জায়গায় ত্রুটি তৈরি হয়েছে সেই জায়গাগুলিকে আপনি সংস্কার করবেন। তাজমহলের সংস্কার হচ্ছে, তাজমহলকে ভেঙে সংস্কার করা হচ্ছে নতুন তাজমহল। তো নতুন বন্দোবস্ত, নতুন সংবিধান, নতুন রিপাবলিক, এইটা তো সংস্কার না, এটা হচ্ছে ভেঙে চুরে নতুন কিছু নির্মাণ করা। তো প্রথমে কি হলো, বললো নতুন রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, তারপরে বললো কি নতুন বন্দোবস্ত, তারপরে কি বললো, এখন বলছে জুলাই সনদ, তারপরে বলছে এইটা ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে সনদের কোনো সম্পর্কই নাই, কারণ সনদ তো কোথাও লেখা নাই।
কোনো সংবিধানে সনদ আছে, বাংলাদেশের কোনো আইনে আছে যে একটি সনদ স্বাক্ষর না করিলে বাংলাদেশে নির্বাচন অনির্দিষ্টকাল বন্ধ থাকিবে? অতএব নির্বাচন বনাম সনদ এই ব্যাপারটাই ভুল। নির্বাচন নির্বাচনের জায়গায়, সনদ সনদের জায়গায়। এবার আসেন সনদে কি আছে। সনদের 84টির মতো প্রস্তাবনা আছে। 84টি মানে এই 84টি প্রস্তাবনায় কেউ কি একমত? বাংলাদেশের কোনো নাগরিকই 84টিতে একমত নয়। কারো 81তে আপত্তি, কারো 82তে আপত্তি, কারো 80তে আপত্তি থাকবেই। এটা বাংলাদেশ বলে কথা নয়। 84টি প্রস্তাবে কখনো কেউ একসঙ্গে হ্যাঁ বলতে পারে না, এটা অসম্ভব। প্রবাবিলিটির অঙ্ক করেন, স্ট্যাটিস্টিশিয়ানের কাছে যান, বিশ্ববিদ্যালয়ে একটা পরিসংখ্যান বিভাগ আছে, সেইখানে যান, দেখবেন যে এটা একটা অবাস্তব যে 84টি প্রস্তাবে সকলে একমত হয়েছেন। এইটা স্ট্যাটিস্টিক্যালি নাল। এটা সাধারণ দর্শক বুঝবেন কিনা জানি না, মানে পরিসংখ্যানের অঙ্ক বলে এটা অসম্ভব। একটার বেশি বিষয় থাকলেই দ্বিমত হওয়ার সম্ভাবনা তৈরি, এমনকি একটা বিষয় থাকলেও 50 ভাগ লোকের দ্বিমত করার সম্ভাবনা থাকে। তাহলে এই যে 84টি প্রস্তাব, এটা জনগণের কাছে তারা দিয়ে দিচ্ছেন একটা শব্দে, হ্যাঁ অথবা না। হ্যাঁ অথবা না দিয়ে 84টি প্রস্তাবে আমি কেন একমত হব? বাংলাদেশের এক্সিস্টিং সংবিধানে গণভোটের বিধান নাই, কিন্তু তারা গণভোট করে গলা ফাটিয়ে ফেলছেন। কারণ কি? কারণ হচ্ছে তারা জানেন যে জনগণের সঙ্গে আলোচনা করলে এই 84টি প্রস্তাবের হয়তো 42টাই টিকবে না। আগের যে 3টা গণভোট হলো এটা কিসের ভিত্তিতে হলো? আগে যে 3টি গণভোট হয়েছিল, প্রথম গণভোটটা হয়েছিল 77 সালে গণভোট হয়েছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পক্ষে, মানে তিনি যে শাসন করছিলেন তার পক্ষে অথবা বিপক্ষে একটি রায় নিয়েছিলেন। সবগুলো কিন্তু হ্যাঁ না ভোট ছিল, এবং এটা হ্যাঁ না ভোটে ছিল। এবং সেই বাক্সে জিয়াউর রহমান সাহেবের ছবি ছিল। কারণ মানুষ তো মার্কা বোঝে না, হ্যাঁ যে ওনার পক্ষে এটা বুঝতো না। এবং আমার সেই সময়কার পোস্টার আমার বাসায় এখনো আছে। আমার একটা অদ্ভুত অভ্যাস আছে, আমি সবকিছু জমিয়ে রাখি। ওই হ্যাঁ না ভোটের পোস্টার এখন আমার বাসায় আছে। তো এই যে পোস্টারটার মধ্যে এটা ছিল, একটা ব্যালট বাক্সে একদিকে তার ছবি, আরেকদিকে না। হ্যাঁ, এইভাবে ভোটটা হয়েছিল এবং অনেক ভোটার ভোট দিয়েছিল বলে দাবি করা হয়েছিল, প্রায় 99% কাছাকাছি, যেটা অনেকে বলেছিলেন অবাস্তব। কিন্তু মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল, আমরা সেটা দেখেছি একটা প্রশ্নে। তারপরে দেখেন আরেকটা হ্যাঁ না ভোট হয়েছিল এই যে সংসদীয় পদ্ধতিতে আমরা যাব, কারণ প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল এরশাদ সাহেব পর্যন্ত। সেইখান থেকে যে আমরা সংসদীয় পদ্ধতিতে গেলাম, এখানে যে জনগণের সম্মতি আছে এই ব্যাপারটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব গণভোটের মাধ্যমে নিয়েছিলেন যাতে বিষয়টা শক্তিশালী হয়। তো এইটা একটা গণভোট, তার মানে একটা সিঙ্গেল কোশ্চেনে গণভোট হইতে হবে। গণভোট কখনোই এরকম 82-83টা প্রশ্নে গণভোট হতে পারে না। একটা সনদে 82-83টা জায়গা আছে, সবকিছুতে আমাকে ব্ল্যাঙ্কেট হ্যাঁ বলতে হবে। এটা জনগণের সঙ্গে এক ধরনের ম্যানিপুলেশন, এটা হওয়া যায় না। আমরা কি এবার আসেন, এই যে সনদ হচ্ছে এখানে কিন্তু শুরুতেই কমিউনিস্ট পার্টি যারা করেন তারা বলেছেন যে তারা এটাতে একমত না। কারণ এই সনদে একটা জায়গা আছে যেখানে বলা হয়েছে যে এই সনদ নিয়ে কেউ আদালতে যেতে পারবে না। বাংলাদেশ না, শুধু পৃথিবীর কোনো সভ্য দেশে এই নিয়ম থাকতে পারে না যে আপনি কোনো নিয়ম নিয়ে আদালতে যেতে পারবেন না। সংবিধান নিয়ে আদালতে যাওয়া যায়, সনদটা নিয়ে যাওয়া যাবে না। এই সনদ কি সংবিধানের চাইতে বড়? এইটা তারা কি করে বলেন? আলী রিয়াজ সাহেব যে এত বিদেশে দেশে পড়াশোনা করেছেন, উনি বলুন তো কোথায় আছে যে একটা কিছু নিয়ে আদালতে যাওয়া যাবে না? আদালতে যাওয়ার অধিকার ক্ষুণ্ণ করা মানে হচ্ছে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা। জুলাইয়ের স্পিরিট, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। স্পিরিটকে চেতনা বললে ওরা রেগে যায়। চেতনা নাকি আওয়ামী লীগের, স্পিরিট হচ্ছে ওনাদের। মানে বাংলা তো একই, মানে স্পিরিট, হ্যাঁ, স্পিরিটটা ওনাদের আর চেতনাটা আওয়ামী লীগের। চেতনা বললে ওনারা বলে বিক্রি করে চেতনা, আর স্পিরিটটা নিয়ে ওনারা যেটা বলে সেটা হচ্ছে স্পিরিটটা ওনারা ধারণ করে। তো এই যে ধারণকৃত যে স্পিরিট, এই স্পিরিটের মধ্যে কোথায় আছে যে জুলাই সনদ? যখন স্পিরিট তৈরি হয়েছিল একটা জুলাই সনদ হবে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছিল? 84টা পয়েন্টে আমরা 1 বছরের বেশি ধরে সময় নষ্ট করে যেদিন সনদ স্বাক্ষর হবে তার আগের দিন আমরা বলবো স্বাক্ষর করব না। এটা কিসের জুলাই স্পিরিট? যে সনদ তৈরি করার জন্য আপনারা চাপ দিয়েছেন, যে সনদ আপনারা গণভোটে দিতে চান, সেই সনদে নিজেরা ভোট দিতে পারছেন না, ওনারা নিজেরা স্বাক্ষর করতে পারছেন না, এটাকে গণভোটে দিতে চায়। তারা তো বলছে বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট না হওয়া মানে এই জুলাই সনদ অসম্পূর্ণ। তাহলে অসম্পূর্ণ ওনারা নিজেরাই বলছেন। আপনি লজিক্যালি চিন্তা করেন, আচ্ছা এটা যদি অসম্পূর্ণ না হয়ে থাকে তাহলে ওনারা সই করবেন না বলছেন কেন? এখানে নিশ্চয়ই ডিফেক্ট আছে। একটা ডিফেক্টিভ জিনিস নিজেরা তৈরি করেছেন, নিজেরাই বলছেন এটা ডিফেক্টিভ, আবার বলছেন এইটাকে গণভোটে দিতে হবে। আগে ডিফেক্ট দূর করেন। ওনারা এইটাই চাচ্ছেন। ওনারা চাচ্ছেন এইসব কেওজের ভিতর দিয়ে নির্বাচনটা একটু পিছিয়ে যাক। কারণ ওনারা জানেন নির্বাচনে ওনারা যদি অন্য বড় দলের ঘাড়ে সওয়ার না হন
তাহলে জুলাই স্পিরিটের কথা মনে রেখে জনগণ কিন্তু এই স্পিরিট যারা বেচাকেনা করে তাদেরকে প্রত্যাখ্যান করে দিবে। এবং এটা তারা উপলব্ধি করেছেন। এই যে ডাকসু জাকসু রাকসু আপনি বলছেন না, এগুলো সবচেয়ে খারাপ করেছে কারা? সবচেয়ে কম ভোট পেয়েছে কারা? ছাত্র দলই তো, মানে কোন ছাত্র দল? এটা আপনাদেরকে বিবেচনায় নিতে হবে। আচ্ছা, এইবার আসেন এর পরের লজিকে যাই। সেটা হচ্ছে এই সনদকে আইনি ভিত্তি দেওয়ার কথা বলে হচ্ছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করার দায়িত্ব কার? সংসদ সদস্য যারা আছেন তারা সংসদে গিয়ে আইন প্রণয়ন করবেন। সংসদ নাই, জনগণের অভিপ্রায় এরা যারা যে সনদ তৈরি করেছেন তারাই আবার এটার জন্য আইনও তৈরি করবেন। আপনি ব্যাপারটা চিন্তা করে দেখেন, আপনি একটা মতামত দিয়ে ওইটাকে রক্ষা করার জন্য আইনও আপনিই বানাচ্ছেন, আবার সেই আইন মেনে নিতে আবার সবাইকে বাধ্যও করছেন। এইটা কি জনগণের অধিকারকে সম্পূর্ণ করা হয়? যে সনদ নিজেরা আলোচনা করে নিজেরা এখনো বুঝতে পারছেন না, জনগণ এটা বুঝতে পেরেছে এবং এটা স্বাক্ষর করা হচ্ছে একটা ছুটির দিনে, শুক্রবারে। সাধারণত ছুটির দিনে ছুটির দিনে করলে সাধারণত সরকারি কর্মকাণ্ড ছুটির দিনে হয় না। সরকারি ছুটির দিন তো এই আপনি আমাকে একটা জিনিস বলেন, সরকারি ছুটির দিনে সরকারি কর্মকর্তাদের কোথায় থাকার কথা? বাসায় থাকবে তারা। এই সনদ স্বাক্ষর করার সময় সরকারি কর্মকর্তারা কোথায় থাকবে? তারা কি সেদিন সরকারি দায়িত্ব পালন করবে? এটা একটা ওয়ার্কিং ডেতে সাইন করা উচিত, একটা ছুটির দিনে এটা সাইন হচ্ছে। বিরতি নিবেন। আমি এই প্রশ্নে আরো ফিরতে চাই আপনার কাছে। এই সনদের মধ্যে এই যে 84টা 85টা সনদ করা হয়েছে, বলা হচ্ছে আইনি ভিত্তি দিতে হবে। তো তাহলে এই আইন প্রণয়ন করবে সংসদ সদস্যরা, কিন্তু সংসদ হয় নাই। সংসদ হওয়ার আগেই জুলাই সনদের ভোট আর সংসদ সদস্যের ভোট একই সাথে দিতে হবে। এই যে আমাদের সাথে আমাদের একসময় ছাত্র নেতা, এখন বিএনপির নেতা আছেন, উনি একটু অনেস্টলি বলবেন যে যখন এই নির্বাচনটা হবে উনি কি সনদের পক্ষে প্রচারণা হবে ওনার এলাকায়, নাকি ওনাকে ভোট দেওয়ার জন্য প্রচারণা হবে? আচ্ছা, বিরতির পরে সেই প্রশ্ন তাকে জানতে চাই। একটা বিরতি নেই, বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম সনদ বনাম ভোট নিয়ে। আমি যেতে চাই আনামা খলিল রহমান ইব্রাহিম আপনার কাছে। বিরোধীরা কিন্তু সবাই জানতে চেয়েছিলেন যে আপনারা যে নির্বাচন হবে সেই নির্বাচনে সনদের পক্ষে ক্যাম্পেইন করবেন নাকি ভোট চাবেন, মানে কোন জায়গাটা আপনারা আসলে কাজ করতে হবে? কারণ সনদ, ভোট, নির্বাচন, গণভোট সবকিছু মিলে তো একটা একাকার অবস্থা। তুষার ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা সময় তো এখন আসে নাই, মানে নির্বাচন বা ওই সনদের জুলাই সনদের ক্যাম্পেইন করার সময় কিন্তু এখন আসে নাই। তা আমরা যে ক্যাম্পেইন এখন শুরু করেছি ধানের শীষের পক্ষে, জি, কোনো ব্যক্তির পক্ষে না, ধানের শীষের পক্ষে। আর এই সনদ সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করবে, আমরা যতটুকু শুনেছি করবে। মানে এখন তো ওরা না করতেছে এনসিপি, আপনারা তো কালকে করছেন। আমরা করছি, মানে যদি ঘটনায় না ঘটে সেখানে কিভাবে করবে? মানে কালকে সনদ স্বাক্ষর অনুষ্ঠান, আজকে আমাদের দল সেখানে যাবে। সালাউদ্দিন সাহেব স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি বলেছেন, উনি ঐক্যমত্য কমিশনে যে সকল ভূমিকা উনি রেখেছেন। খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তো স্বাগত জানিয়েছেন, মানে আমরা পজিটিভ ধরি। জি, কিন্তু ওরা তো আর স্বাগত বুঝতেছে না, ওরা তো ওদের মতো, ওরা খালি হিসাব করতেছে যে আমাদের দিন বোধহয় চলে যাচ্ছে। আমার বক্তব্যটা হচ্ছে যে সকল রাজনৈতিক দল যদি এটার মধ্যে সম্মতি দেয়, তাহলেই বা গণভোটের কি দরকার আছে? যদি এই 84টা বিষয়, আর 84টা বিষয়ের কোন বিষয়ের উপরে গণভোট হবে? এখন যাদের অর্ধেক পছন্দ হবে, অর্ধেক পছন্দ হবে না, তারা ভোটটা কোথায় দিবে? এখানে আসলে একটা ধূম্রজাল সৃষ্টি করার একটা অপপ্রয়াস চলছে। এই গণভোটটা কিসের উপরে? তাহলে হা না দিলে কি একটা এতগুলো কি দিতে পারবে? এতগুলো পয়েন্ট, এতগুলো কোশ্চেনের উত্তর কি দিতে পারবে? আর এইগুলো যে বাস্তবায়ন হবেই, আমরা সেটাই বা কীভাবে মনে করতে পারি? আমাদের এই সময়ে নির্বাচনের এত আগে, সেই নির্বাচনে কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে বা সেই নির্বাচনটা এরা কোন পর্যায়ে নিয়ে যেতে চায়? আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে প্রথম দিকে কিন্তু বিএনপি গণভোটের পক্ষে ছিল না, এই যে এখন আপনারা মনে হচ্ছে আপনারা পক্ষে। নির্বাচনের দিন বুঝতে হবে কেন পক্ষে। বিএনপি একটি গণতান্ত্রিক ধারায় ফিরতে চায়। আচ্ছা, বিএনপি নির্বাচিত সরকারের হাতে এই দেশটাকে দিতে চায়। বিএনপি কিন্তু বলে নাই তারা ক্ষমতায় যাবে। বিএনপি যদি ক্ষমতায় যাইতো, ক্ষমতার যত এত পাগল থাকতো, 1/11-এর সময় কিন্তু বিএনপি ক্ষমতায় যেতে পারতো। তাহলে শেখ হাসিনা আসলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হইতে পারতো। বিএনপি ক্ষমতার জন্য নয়। বিএনপি আমাদের নেতা বলেন সবার আগে বাংলাদেশ,
আমাদের বাংলাদেশের চেহারাটাকে পরিবর্তনের জন্য, বাংলাদেশটাকে একটা ভালো জায়গায় নেবার জন্য অনেকগুলো পরিকল্পনা, আজকে সংস্কারের কথা বলা হয়। কিন্তু আমরা তো মোটা থেকে বুঝি যে রাজনীতিবিদ যারা আছেন, যারা রাজনীতি করেন, তাদের মূল উদ্দেশ্য থেকে ক্ষমতায় যাওয়া। ক্ষমতা না গেলে আপনি দেশের ডেভেলপমেন্ট, দেশের উন্নয়ন, দেশের চাওয়া পাওয়া কীভাবে পূরণ করবেন? না, ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে যে ফ্যাসিস্ট হওয়া, এটা কিন্তু উদ্দেশ্য না। আচ্ছা, কিন্তু আমাদের দেশে তো ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয়েছে, জনগণের মানে বিপরীতমুখী দাঁড়িয়েছে, জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেয় নাই, জনগণের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু ওই রকম বিষয়ে তো আমরা করতে চাই না। আমরা যেটা চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দল বিএনপি, এটা বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। যদিও বলে যে সেনা ছাউনিটির মানুষ তো শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থাকে এখানে আরো প্রকটভাবে কাজে লাগিয়ে তারপরে ক্ষমতায় থাকার কথা ছিল। বিএনপি কিন্তু সেটা চায় নাই, মেজর জিয়াউর রহমান সাহেব কিন্তু সেটা চায় নাই। সুতরাং আমরা যে বক্তব্যটা মানে বলতে চাচ্ছি যে এনসিপি যারা, তাদেরকে আমরা ছোট করে দেখতে চাই না, কিন্তু তারা যে বাড়াবাড়ি করতেছে, আমি এটাকে বাড়াবাড়ি বলবো, বেজার হোক আর খুশি হোক। মানে এনসিপি বাড়াবাড়ি করছে, এনসিপি তারা শুরু থেকে যে পরিমাণ বাড়াবাড়ি করছে এই সরকার গঠনকে কেন্দ্র করে, পরবর্তী সময়ে এই সরকারকে বিভিন্নভাবে, আর এটাকে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা মহোদয় এটাকে যথেষ্ট প্রশ্রয় দিয়েছে। কারণ প্রধান উপদেষ্টা রিজাইন করবে, এটা কিন্তু আমাদের শুনতে হলো কি নাহিদদের মুখ থেকে, এটা তো হলো হয়তো তার প্রেস সচিব বলবে বা সে নিজে বলবে, এরকম একটা অবস্থায়। তো এই কিছু এখানে নাটকীয়তাও আছে। আবার এই এনসিপি জামাত এই সরকারের সাথে বৈষম্যমূলক কিছু কথাবার্তা বলছে বা বিপরীতমুখী কিছু কথাবার্তা বলছে, এটাও কিন্তু একেবারে যে সঠিক ঘটনা এটাও মনে করার কোনো কারণ নাই। এখানেও কোনো নাটকীয়তা থাকতে পারে। তো সর্বোপরি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সমমনা দলগুলি, আমরা যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। যেই নির্বাচনে এই দেশের জনগণ তার নিজের ভোট নিজে দিতে পারে। যেই নির্বাচন 30 তারিখের ভোট 29 তারিখে হবে না, যেই নির্বাচনে মরা মানুষ এসে ভোট দিয়ে চলে যাবে না, একটা সুষ্ঠু নির্বাচন, যারা নির্বাচিত হবে সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করবে। আপনি বলছেন এনসিপি বাড়াবাড়ি করছে। এখন আমরা যদি দেখি যে ভোটের আগে বিএনপি আর এনসিপি জোট করেছে, আমরা কি খুব বেশি অবাক হব তখন? এটা অবাক হব না, এই কারণে আমাদের দেশে এরকম হয়। আওয়ামী লীগ সরিষাবাড়ির মাওলানা নুরুল ইসলাম সাহেবকে মানে সে স্বীকৃত রাজাকার, তার এমপি বানিয়েছে এবং পতাকা দিয়েছে, এটা নিয়ে কিন্তু খুব একটা দোষ হয় নাই। আবার বিএনপি একটা ইস্যু ভিত্তিক মানে আন্দোলন এবং সরকার গঠন, ইস্যু ভিত্তিক, এটা কিন্তু বিএনপিও জাতীয় পার্টি জামাত হয় নাই, জামাতও কিন্তু বিএনপি হয় নাই। কিন্তু সেখানে কি দেখা গেল যে দীর্ঘদিন পরে সে জামাত এখন মানে বিএনপির ঘাড়ে ভর করে, বিএনপি যাদেরকে লালন পালন করে বড় করেছে, আজকে তারাই সবল মারতেছে। জি, আমি একটু যেতে চাই। সুতরাং এনসিপি এরকম করতে পারে, যদি তারা আসে তাহলে সেটা হইতে পারে, দেশের স্বার্থে কিছু নাই, সেটা হলে হতে পারে। জি, ডক্টর নাহারিন, আপনি একটু বলবেন, সেটি হচ্ছে যে আমরা নির্বাচনের আগে যদি আপনি জোট নিয়ে কিছু বলতে চান বলবেন। বিষয়টা হচ্ছে যে ধরেন গত 16 বছরের কথা তিনি বললেন, 16 বছরে দেখলাম যে সব রাজনৈতিক দল তারা চাচ্ছিল একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। তখন এই যে গণভোট, না এটা বাদ দিই, মানে পিআর নিয়ে কিন্তু কোনো আলোচনা তখন ছিল না। এই যে হঠাৎ করে এখন এই যে পিআর আসছে, পিআরের সাথে তো যোগ হয়েছে গণভোট, আছে জুলাই সনদ। মানে এখন আমাদের দেশে যেভাবে নির্বাচন হচ্ছিল, এটা কী বলে ওয়েস্টমিনিস্টার পদ্ধতি, তো সেই জায়গা থেকে হুট করে পিআরে আসাটা অনেক দেশের এক্সাম্পল দেয় যে সেখানে আছে। সেই জায়গাটায় বাংলাদেশের সাথে অন্য দেশের তুলনামূলক বিশ্লেষণ করলে আসলে কি পাওয়া যায়? পিয়ারের প্রতি এই যে পেয়ার এবং মোহাব্বত তৈরি হলো, তাই না? একটা বিশেষ দল আপনি দেখবেন তারা একটা যুক্তি সবসময় দেয় যে পিয়ারের কথা আমরা অনেক আগের থেকে বলছি, কিন্তু ঐক্যমত্য কমিশনের আগেও এই পিয়ার নিয়ে কোনো কথাবার্তা ছিল না। পিয়ার নিয়ে কেন কথা বলে সেটা আমরা জানি, কিন্তু আপনি লাস্ট যে কথাটা বললেন, যে এক্সাম্পলগুলো ওনারা দেন যে 91টি দেশে পিয়ার আছে, পিয়ার খুব ভালোভাবে চলছে, মিক্সড পিয়ার পদ্ধতি আছে। সেই 91টা দেশের নারীর অবস্থান কি? সেই 91টা দেশে মানে একটা সোসাইটিতে আপনি কি ওয়েলফেয়ার সোসাইটি, তাই না? সেই 91টা দেশের অনেক দেশেই রাত 3টার সময় বা সন্ধ্যাবেলায় একটা মেয়ে নিরাপদে ঘরে ফিরতে পারে। আমি সবসময় একজন নারী হিসেবে বিশ্বাস করি যে আপনি উন্নয়নের যে কথাই বলেন না কেন, উন্নয়ন মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না, উন্নয়ন মানে প্রবৃদ্ধি নয়, উন্নয়ন মানে সেই উন্নয়ন যেখানে একটি নারী নির্বিঘ্নে সন্ধ্যা অথবা রাতে একা বাড়ি ফিরতে পারবে, সেটা আমার কাছে উন্নয়ন। তাহলে পিয়ার নিয়ে যখন আপনি কথা বলবেন, 91টা দেশের এক্সাম্পল দিবেন, নারীর সম্পত্তিতে আপনি সম অধিকার দিবেন না, সেটা নিয়ে নারী কমিশনের একটা কিছু আপনি মানবেন না, কিন্তু আপনি এক্সাম্পল দিবেন সেই বড় বড় দেশগুলোতে, তাই না? তার মানে হচ্ছে কি আপনি পিয়ারের ক্ষেত্রে
খুবই সিলেক্টিভ। ও যখন আপনি অন্য দেশগুলোকে আপনি সূচক হিসেবে ধরছেন, তখন ওই দেশের অন্য কোনো কিছু আপনার চোখে পড়ে না, শুধু ক্ষমতায় যাওয়াটাই। এখন পিআর হলে ধরেন যেসব দলগুলো মানে পূর্বে 19টা হাইয়েস্ট সিট পেয়েছিল, লোয়েস্ট পেয়েছে 3টা, হ্যাঁ, তারা হয়তো ভাবে যে পিআর হলে আরও কিছু তাদের বাড়বে, তারা সিট বেশি পাবে। তো পিআরটাকে আমি আসলে আমাদের এই গণতন্ত্রের রিফর্মের কোনো জায়গা থেকে আমি পিআরকে দেখতে পাই না। হ্যাঁ, পিআর একটা, আপনি যদি ধরেন কার্ল মার্কসের ইতিহাস পড়েন, হ্যাঁ, কার্ল মার্কসের যদি দ্য ক্যাপিটাল পড়েন, সেখানে তিনি যে একটা ইউটোপিয়ান সোসাইটির স্বপ্ন দেখেছে, সবাই সমান হবে, পিআরকেও আপনি ওরকম একটা জায়গায় দেখতে পারেন। কিন্তু পিআরের বাস্তবায়ন হতে গেলে আপনার যে কতগুলো পূর্ব শর্ত লাগবে, যে দেশগুলোতে পিআর আছে, সেই অবস্থায় যেতে বাংলাদেশে আরও 100 বছর লাগবে। এরপরও আমি মনে করি যে যদি আপনি পিআর করতেই চান, তাহলে এই ইলেকশনে না, সেটি আরও কয়েকটি ইলেকশনের পরে এটি হতে পারে। একটা ইন্টারেস্টিং কথা বলি, জামাতের একজন খুবই বড় নেতা আমার সাথে একটি টকশোতে আমি ওনাকে এই প্রশ্নটি করেছিলাম যে আপনারা যে এখন পিআরের কথা বলছেন, তাহলে প্রথম দিন থেকে 300 সিটে কেন নমিনেশন দিয়েছেন? উনি আমাকে বললেন যে 300 সিটে নমিনেশন নাকি ওনারা পিআরের কথা মাথায় রেখে দিয়েছেন। তার মানে আপনি দেখেন এই যে রাজনৈতিক দ্বিচারিতা, তাই না? আপনি কথায় কথায় কনটেক্সট চেঞ্জ করে দিচ্ছেন। বা আপনি যখন তাদেরকে প্রশ্ন করেন যে আচ্ছা, আপনারা তো গত 15 বছর অন্য দলের ছায়াতলে ছিলেন, অন্য নাম নিয়েছিলেন, তখন ওনারা এটাকে নাম দিয়েছে আবার হিকমা। মানে এরকমও নাকি ইসলামে আছে যে আপনি একটা দলের ভেতরে যে নিজের পরিচয় গোপন করে, হ্যাঁ, আপনি দেশ মানে বিশৃঙ্খলা থেকে দূর করার জন্য আপনি একটা অবস্থান নেবেন। বা হয়তো আপনি যখন চাঁদা নিচ্ছেন, বিএনপি নিলে সেটা চাঁদাবাজি হয়, একটা দল নিলে সেটা ক্রাউড ফান্ডিং হয়, জামাত নিলে সেটা হয় কি হাদিয়া, তাই না? তার মানে হচ্ছে কি, পিআরটাকে ওনারা এমন একটি জায়গায় নিয়েছেন যে ওনারা দেখেছেন যে যতই আপনি জরিপের গল্প বলেন, মাঠের জরিপ কিন্তু অন্যরকম, কারণ আমরা জানি জরিপ কিভাবে হয়, তাই না? জরিপ দিয়ে আপনি একটু ধোঁয়াশা তুলছেন যে খুব ভালো অবস্থানে আছেন, কিন্তু মাঠের রিয়ালিটি তারা নিশ্চয়ই খুব ভালো জানেন। আমি একটু আব্দুল তুষার আপনাকে যেতে চাই, আপনার জন্য প্রশ্ন মনে মনে একটা ভেবেছিলাম, কিন্তু ডক্টর নাহরিন যেটা বললেন যে বাংলাদেশে পিআর, ধরেন জামায়াত ইসলামী পিআরের জন্য কিন্তু তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। দুদিন আগেও তারা সারা দেশে কিন্তু সভা সমাবেশ করেছে, মানববন্ধন করেছে, ডিসিদের কাছে তারা স্মারকলিপি দিয়েছে পিআর সহ অন্যান্য দাবিতে। সেই জায়গাটায় ডক্টর নাহরিন বললেন যে বাংলাদেশে পিআর হতে হলে আরও 100 বছর লাগবে। যারা এই বছরই চাচ্ছে, এই নির্বাচনে যে দলটি পিআর চাচ্ছে, কিন্তু ডক্টর নাহরিন মনে করছেন যে 100 বছর লাগবে। যদি এইটা নিয়ে একটু বলতে চান। সেই সাথে আরেকটা প্রশ্ন রেখে যাই যে জামায়াত এবং এনসিপি হঠাৎ আমরা দেখছি যে উপদেষ্টাদের উপর ব্যাপক ক্ষুব্ধ। মানে এত ক্ষুব্ধ কেন? কি এমন করলো উপদেষ্টারা? উপদেষ্টারা এখন কিছু করেন নাই, উপদেষ্টারা শুরুতেই কিছু করেছেন যার জন্য এই ক্ষুব্ধ হওয়ার সুযোগ তারা দিয়েছেন। মানে উপদেষ্টারা তাদেরকে এক ধরনের আশকারা দিয়েছেন, কথায় বা কাজে বা বক্তৃতায় তারা উল্লেখ করেছেন যে তরুণরা তাদের নিয়োগকর্তা, তরুণদের মতামত অনুযায়ী তারা চলবেন। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সাক্ষাৎকার দিয়েছেন এইরকম যে তারাই এই পুরো আন্দোলনের মূল কৃতিত্বের দাবিদার। তারপরে এমনও বলা হয়েছে যে ডক্টর ইউনূসকে তারাই প্রধান উপদেষ্টা বানিয়েছেন। একজন বলেছেন 4 তারিখে তারা তার সাথে যোগাযোগ করেছেন, অথচ প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন তিনি কিছু জানতেন না। তো এই যে এরকম একটা অবস্থা তৈরি করা হয়েছে, এটা কিন্তু শুরুতেই তৈরি করা হয়েছে। মেটিকুলাস ডিজাইনের কথা বলা হয়েছে, মাস্টার মাইন্ড কথাগুলি বলা হয়েছে। এগুলা বলে বলে এদের মধ্যে একটা ইনফ্লেটেড ইগো তৈরি করা হয়েছে। তারা ভাবতে শুরু করেছেন যে বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা তারাই। বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা বাংলাদেশের 18 কোটি জনগণ। প্রতিটি জনগণের এই বাংলাদেশের ক্ষমতায় সমান অংশীদারিত্ব আছে। সকলে মিলে সংসদে বসতে পারবে না বলে তাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তারা ভোট দেয় এবং ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে সংসদে পাঠায়। এখন জামাত কিংবা অন্যান্য যেসব দল যারা এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, আসন ভিত্তিক ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাবেন না 1-to-1 ভোটে, তারা দেখেছেন যে তারা যদি এই 10-12 কোটি ভোটারের মধ্যে 1% ভোট জোগাড় করতে পারেন, মানে 12 লাখ, আর 3টে আসন পাবে। 12 লাখ, তাহলেই তো 3টা আসন, মানে মাত্র 12 লাখ ভোট দিয়ে তারা 3টা আসন পেতে পারেন। এইবার 12 লাখ ভোটকে 300 দিয়ে ভাগ করেন, তো কতটা ভোট হয় এক একটা আসনে, এটা আপনি বুঝতে পারছেন, তাই না? তো এই যে 12 লাখ ভোটকে 300 দিয়ে ভাগ করলে অতি অল্প সংখ্যক অঞ্চল ভিত্তিক ভোটেও তারা 3টা আসন নিয়ে সুন্দর করে বসে যাবেন। 3টা আসন মানে 3টি কোটামুক্ত শুল্কমুক্ত গাড়ি, 3টি আসন, এমপি হোস্টেলে 3টি বাড়ি এবং এমপি হওয়ার আনন্দ, তারপরে হচ্ছে সকল সরকারি অনুষ্ঠানে দাওয়াত, সেগুন কাঠের কোটা,
কি জানি সেগুন কাঠের কোটা কি ভাই? আমি জানতাম যে একসময় সংসদ সদস্যরা ফার্নিচার বানানোর জন্য সেগুন কাঠ পায়, এটা এখনো আছে কিনা আমি জানি না, কিন্তু ছিল বাংলাদেশে এরকম আইন, বুঝছেন? আমিও জানতাম না। হ্যাঁ, আসবাবপত্র তৈরি করার বিষয়। তারপরে হচ্ছে এককালীন থোক বরাদ্দ, এবং আওয়ামী লীগ তো সংসদ সদস্যদেরকে ইচ্ছা মতো উপঢৌকন তোষণ এগুলো করার ব্যবস্থা করেছিল। তো এইরকম নানান সুযোগ সুবিধা তারা পাবেন মাত্র 12 লাখ ভোট পেলে সারা বাংলাদেশে। কিন্তু কোনো একটি আসনে এককভাবে জয়ী হওয়ার সম্ভাবনা তাদের অনেক কম। আচ্ছা, এই কারণে তারা এই অন্তত 3টি আসন নিশ্চিত করতে পারবেন। এখন 24 লাখ পেলে 6টা, 48 লাখ পেলে 12টা। তারপরে বুঝতে পারছেন অতি অল্প সংখ্যক ভোট নিয়েও তারা অনেকগুলি আসন পাবেন, যেটা এককভাবে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেতে গেলে তাদেরকে অনেক কষ্ট করতে হতো, কারণ সেইখানে তাদের ব্যক্তির জনপ্রিয়তার সঙ্গে লড়াই করতে হতো। একটি এলাকায় একজন ব্যক্তি বহুদিন ধরে থাকেন, কাজ করেন, বসবাস করেন, তার এক ধরনের ইমেজ আছে সেই এলাকাতে, সেই ইমেজের সঙ্গে তারা লড়াই না করে তারা প্রতীকের সঙ্গে প্রতীকের লড়াই করবেন, নেতার সাথে নেতার লড়াই করবেন। অর্থাৎ তখন আন্দোলনটা কোথায় চলে যাবে, ভোটটা কোথায় চলে যাবে? বেগম খালেদা জিয়া, তারেক রহমান বনাম জামাতের আমির বনাম নায়েবে আমির বনাম এনসিপির নাহিদ এবং নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা তাসনিম যারা, এই যে কয়েকজনের ইমেজ, সেটার সাথে লড়াইটা হবে। এলাকার লোকের আর কোনো ইমেজারি লড়াই থাকবে না। আর এলাকার লোকটার কি হবে? এলাকার লোকটা বহু বছর ধরে কাজ করবেন, করার পরে যখন 3টা আসন পাবে তার দল, তখন ওই যে সভাপতি, সহসভাপতি এবং কোষাধ্যক্ষ যাবে, অথবা আমির, নায়েবে আমির এবং আরেকজন যাবে। এখন তারা বলছেন যে আমরা আগেই ঘোষণা করে দিব যে জিতলে পরে কে যাবে। আমি একটা ছোট্ট প্রস্তাব করতে চাই। জিতলে পরে ওনারা কি রাজি হবেন কোনো দল যে যদি 100 জনের একটা তালিকা দেন বা 200 বা 300 জনের একটা তালিকা দেন পিআর পদ্ধতিতে, সর্বশেষ 2টা নাম থাকবে সভাপতি আর সহসভাপতির, কিংবা সভাপতি আর সাধারণ সম্পাদকের, যে জিতলে পরে সভাপতি আর সাধারণ সম্পাদক যাবে না ওই পিআর পদ্ধতিতে। রাজি হবে জামাত ইসলাম, রাজি হবে এনসিপি, যে সবার শেষে নাম থাকবে নাহিদের, আবার সবার শুরুতে নাম থাকবে যার, তাকে ধরেন আমরা হয়তো চিনি না। পিআর পদ্ধতিতে তারা রাজি হবে? হবে না। পিআর পদ্ধতিতে 1 নম্বরে কিন্তু তারা ওদেরই নামটা দিবে। তো আলটিমেটলি কি হবে? সারা দেশে দলের জন্য কাজ করবে হচ্ছে দলের মানে যারা কর্মী, কিন্তু তাদের এত কর্মের ফলে সারা দেশে যে কটা ভোট তারা কালেক্ট করবে সেটার জন্য মানে কি বলবে, ঢোল বাজিয়ে ব্যান্ড পার্টি সহ মানে সংসদ সদস্য হবেন হচ্ছে নেতারা। আর আপনাদের সনদ নিয়ে আমি আসলে কথা বলতে চেয়েছিলাম, পিআর নিয়ে না। তাহলে বিরতির পরে এসে জি দর্শক একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও ফিল্ম আলোচনা, আমরা কথা বলছিলাম সনদ এবং ভোট নিয়ে। আমি যেতে চাই খলিল রহমান ইব্রাহিম আপনার কাছে। সেটি হচ্ছে যে একটি কথা আমি শুনলাম, আমি দেখলাম টেলিভিশনে ওরকম, যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছেন, আপনাদের প্রতি আমাদের সমর্থন সীমাহীন নয়, সীমারেখা আছে, সেটা কন্ডিশনাল। নির্বাচন সামনে রেখে আমরা কোনো ঝুঁকির মধ্যে পড়তে চাই না, যেটা আমরা মোকাবেলা করতে পারবো না, এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে বা হতে হবে। তার উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন যে কথার কথা নয়, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তারপরেও এত মানে গ্যারান্টি একদম প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা জানতে পারছি, আপনারা জানছেন, কিন্তু মানুষ বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে নিয়ে একটা অনিশ্চয়তা আছে। কেন এরকম? একটা অনিশ্চয়তা তো মানুষ মনেই করতেছে, তার পিছনে অনেকগুলো কারণ আছে। আপনি দেখবেন যখন প্রধান উপদেষ্টা ওনাকে করা হয়, তখন এই দেশের প্রায় 80% মানুষ তার প্রতি একটা ভালো সমর্থন ছিল, এবং তারা আমরা মনেই করেছিল যে দেশটা ডক্টর ইউনূস সাহেবের কথায় মতো বা ভালো মতো চলবে। এবং উনিও কিছু গল্পগুজব করেছিলেন যে দারিদ্রতা জাদুঘরে পাঠাবে, তারপর অনেক এরকম চাকরি টাকরি অনেক কিছু বলেছেন। কিন্তু উনি যে এই এনসিপি এবং জামাতের সাথে ওনার যে একটা সখ্যতা আছে, বিভিন্ন কারণে এটা কিন্তু মানুষ বুঝে ফেলছে। এই জন্যে ডক্টর ইউনূস সাহেবের কথা অনেকাংশেই মানুষ গ্রহণ করতে চায় না। আর ডক্টর ইউনূস সাহেবের যে সকল বক্তব্য নিয়ে অনেকের দ্বিমত আছে, যেমন সে যা বলেছিল যে দুর্নীতির ব্যাপারে, তারপরে ফ্যাসিস্টদের বিচার আচারের ব্যাপারে, কিন্তু সেইগুলো কিন্তু দৃশ্যমান কিছুই হয়। বিচার আচার চলছে তো, কি বিচার চলছে? আপনি 526 জনের দেশ থেকে ভাগিয়ে দিলেন, তারপরে এখনো তো এই বিদ্যমান যে প্রশাসন আছে, আমি তো মনে করি এই বিদ্যমান প্রশাসন দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কেন? আপনি দেখেন 2018 সালের নির্বাচনে বিএনপিকে অনেক বলে কুয়ে ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে নির্বাচনে নিলেন, সেইখানে বিএনপিকে মাত্র 7টি আসন দিলেন। বিএনপি কি 7টি আসন, অনেস্টলি বলেন, বিএনপি কি 7টি আসন পাওয়ার মতো দল? সেই প্রশাসন যদি নির্বাচন করে, সেই প্রশাসনের মধ্যে যদি কোনো সংস্কার না হয়, সেই প্রশাসন
কি করবে এটা তো আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ বলতে পারবে না। আর সেই প্রশাসনরা কিন্তু এখন খেয়াল করে দেখবেন, আরেকটু গভীরে খেয়াল করে দেখবেন, তারা কিন্তু এখন দাড়ি টুপি ঠিক মতো করতেছে এবং তারা এখন মানে জামাতের হওয়ার চেষ্টা করতেছে, যে তারা জামাতের লোক। আচ্ছা ডক্টর নারায়ণ, আপনি একটু বলবেন মানে অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে যে সেফ এক্সিট নিয়ে আমরা একটু কথা বলছিলাম, সেই জায়গাটা একটু বলবেন যে ধরেন আপনি শিক্ষক, আপনি শিক্ষকতা ছেড়ে চলে যাবেন, তখন তো আপনাকে সবাই ফুলের মালা দিয়ে বিদায় দিবে, মানে এক্সিটটা হবে সম্মানের, মানে আপনি সম্মানিত হবেন। কিন্তু এখন যারা উপদেষ্টা আছেন তাদের এক্সিট মানে সেফ কথা কেন আসবে? তারা এমন কি করলেন? তারা তো মানে তাদের কি ধরনের কথা হচ্ছে ওই জায়গাটায় কেন? মানে শুনেন, বাংলাদেশের মতো একটা দেশে মানে এক্সিটটা সেফ হবে মানে এইটার নিশ্চয়তা কেউ কাউকে দিতে পারে না, মানে কোনো এক্সিটই সেফ হয় না। কিন্তু আপনি যেটা বলছেন যে উপদেষ্টাদের বেলায় কেন এই কথাটা হচ্ছে, আমার না সেফ এক্সিট শব্দটা বলতেই লজ্জা লাগে। সেফ এক্সিটটা এমন একটা জিনিস, আপনি অন্যায় করবেন, তারপর আপনি এত সুন্দর একটা পথ তৈরি করে রাখবেন যে আপনি সুন্দর করে পালিয়ে চলে যাবেন, এটা কি হওয়ার কথা? বা জুলাইয়ের পরে কি এই সেফ এক্সিট শব্দটাই থাকার কথা ছিল? ছিল তো না। তাহলে এই যে সেফ এক্সিট নিয়ে কথা বলে এবং উপদেষ্টাদের প্রতি তাদের যে এক ধরনের আক্ষেপ, হ্যাঁ অনেক উপদেষ্টা অনেক কিছু করেছেন বলে আমরা শুনতে পাই, জানতে পাই, এবং পরবর্তীতে আমরা দেখি নাই যে আমাদের প্রধান উপদেষ্টা, যিনি নাকি সবসময় সবকিছু জিরোতে দেখতে চান, তাই না, যে জিরো কার্বন, জিরো দুর্নীতি, সবকিছু, মানে সেফ এক্সিটের কথা যিনি বললেন তিনিও কিন্তু কিছুদিন আগে উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, তিনি উপদেষ্টা ছিলেন, তিনি সেফ এক্সিটের কথা বলেছেন। এখানে একটি প্রশ্ন আছে, তিনি হয়তো বলেছেন তার একটা জায়গা থেকে যে তিনি এক ধরনের অ্যাজাম্পশন, বা বাংলাদেশের আইনে বা পৃথিবীর সব আইনেই আপনি যদি কারো দিকে অঙ্গুলি দেন, আপনি যদি কোনো দোষের কথা বলেন, প্রমাণ করার দায়িত্ব আপনার। তাহলে আপনি বলবেন যে আমার কাছে তথ্য আছে, এই তথ্য আছে তো আমরা সেই গত 15 বছরে যে আরাফাত সাহেবের মুখে সবসময় শুনতাম, সজীবজের জয়ের মুখে শুনতাম, তথ্য আছে, তো এখন তো এই তথ্যের মধ্যে আবার পড়ে গেলাম। তাহলে আপনি যদি কাউকে ব্লেম করেন, আপনার কি সেই সৎ সাহসটুকু নাই যে তার নামটুকু বলার? এবং দেখেন তার পরবর্তীতে আরেকটি বড় দলের একজন নেতা বলেছেন যে তার কাছে কণ্ঠ রেকর্ড আছে। আপনি ভাবতে পারেন যে কণ্ঠ রেকর্ড আছে, এইটা যদি কেউ বলে, এইরকম একটা হুমকি, যে ওই যে 91টা দেশের কথা বলেন না, যাদের পিআর আছে, ওই দেশে যদি এটা বলতো তাহলে তাকে জেল জরিমানার মধ্যে যেতে হতো। তুষার ভাই, আপনি প্রশ্ন নয়, আপনি সনদ নিয়ে কথা বলতে চেয়েছিলেন। সনদ নিয়ে কথা বলতে চেয়েছিলাম এই জন্য যে আজকে সনদকে ভোটের বিপরীতে দাঁড় করিয়ে যারা দিচ্ছেন, তারা মূলত সনদ নিয়ে ডিলি ডালিং করে, অর্থাৎ নানান ধরনের ওজোর আপত্তি তুলে মূলত নির্বাচনের সময়টিকে বিঘ্নিত করার চেষ্টা করছেন। আর আপনি যে একটা প্রশ্ন করেছিলেন অন্যদেরকে যে বিএনপি তাহলে ইয়াস বলছে কেন, বিএনপি আসলে নির্বাচনটা চায়, ফলে বিএনপি যে কোনো মূল্যে নির্বাচনে পৌঁছানোর জন্য সবকিছুতেই প্রায় হ্যাঁ বলছে, এবং যেগুলোতে তার না আছে সেই না রেখেই কিন্তু সে সনদে স্বাক্ষর করছে। বিএনপির কিন্তু অসম্মতি আছে অনেকগুলি জায়গাতে, এবং অন্য দলগুলিরও আছে, প্রত্যেকেরই অসম্মতির জায়গা আছে, সেই অসম্মতির জায়গাগুলি রেখেই কিন্তু সনদে স্বাক্ষর করা হচ্ছে। এখন একটা প্রবলেমের কথা আমি আপনাকে বলি, এই সনদটা স্বাক্ষরিত হয়ে গেলে তো অসম্মতির জায়গাগুলো থাকলো, তাহলে এই অসম্মতির জায়গাগুলো থাকা অবস্থায় আমি জনগণ হিসেবে কি করে ওটার মধ্যে হ্যাঁ এবং না বলবো? এই প্রশ্নের উত্তরটাকে আপনি আমাকে দিতে পারেন? পারেন না। কিন্তু আবার অদ্ভুত স্ববিরোধিতা দেখেন, তাদের অসম্মতির মতো রয়ে গিয়েছে, এই অসম্মতি সহ সনদটাকে হ্যাঁ অথবা না বলতে আমাকে বাধ্য করা হচ্ছে এক শব্দে। ব্যাপারটা এইরকম যে আপনি একটি চাকরি পেয়েছেন, চাকরিতে আপনার বেতন হচ্ছে 100 টাকা, কিন্তু বাড়ি ভাড়া হচ্ছে 20 টাকা, এবং আপনি যাতায়াতের জন্য কোনো ভাতা পাবেন না। এখন এই যে 3টি বিষয় আছে, এখানে কিসে কিসে আপনার আপত্তি? আমি 2টা আপত্তি দিলাম, তারপরে বলে এইবার আপনি বলেন চাকরিটা নিতে আপনি রাজি আছেন অথবা নাই, হ্যাঁ অথবা না। তো এখন অবস্থাটা ওই রকম হয়েছে, একটা সনদ তৈরি করা হয়েছে যেখানে অনেকগুলি জায়গায় আমার আপত্তি আছে, কিন্তু তারপরে আমি জনগণ ধরে নেওয়া হচ্ছে আমাকে যা বলা হবে আমি তাই করব, এবং আমাদেরকে যা করতে বাধ্য করা হবে তাই করা হবে। আর সেফ এক্সিটের কথা বললেন না, এটা নিয়ে একটা মন্তব্য করি। সবচেয়ে আগে সেফ এক্সিট কে নিয়েছেন? নাহিদ নিজে, উনি বের হয়ে এসেছেন, কারণ উনি বুঝতে পেরেছিলেন ভিতরে কি হচ্ছে। তো সবার আগে সেফ এক্সিট উনি নিয়েছেন, ওনার এক্সিটটা সবচেয়ে সেফ। এখন ওনার পদ্ধতি অবলম্বন করলে সকল উপদেষ্টাকে একটি করে দল তৈরি করে তার সভাপতি হিসেবে এক্সিট নিতে হবে, এবং অবশ্যই প্রেস সচিবের সাথে দেখা করতে হবে। আর প্রেস সচিব বলবেন ভবিষ্যতের প্রধানমন্ত্রীর ছায়া তার মধ্যে দেখা যাচ্ছে। ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে যখন সরকারের মধ্যে একজন দায়িত্বশীল ব্যক্তি কাউকে উল্লেখ করেন, তখনই প্রমাণিত হয় যে এই সরকারের মধ্যে পক্ষপাতমূলক ব্যক্তি আছেন। তিনজনকে ধন্যবাদ, আব্দুল তুষার, ডক্টর নাহারিন এবং খলিলুর রহমান ইব্রাহিম, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।